আলমগীর সাহেব যে কটা ছবি করে সবগুলি সুপারহিট, নিষ্পাপ। তারপর জসিমরা করেছিল ভাইজান, তারপর ইবনে মিজান করেছিল শাহজাদা, লাইলে মজনুর চিত্রনাট্য গান আমি লিখেছি। সাপের ছবিতে তো ড্রেস একটা স্নেক গার্ল, সে কী করবে? সেলোয়ার কামিজ মানাবে না। প্রযোজক আছে, ডাইরেক্টর আছে, মানানে আছে, সব আছে, তো চলবে কোথায়? সিনেমা হলগুলি কমে গেছে, অনেকগুলো প্রবলেম। বাগিনা ভাতিজা আছে ইসমানি আরিফ, আমার এক ভাই আছে মিউজিক ডাইরেক্টর, মারা গেছে কিছুদিন আগে, আল্লাহ বেশ নসিব করুক। তারপর আমার ছোট ভাই আছে পরিচালক প্রযোজক, প্রেমের সমাধি গান। ওই যে প্রেমের সমাধি ভেঙে এটা গান, মানে তুমি ডুব দিও না জলে কন্যা, যিনি খুঁজে পাইবা না তুমি আমার মনের মাঝি, তারপরে ভাপা পিঠারে তোরে খাইতে গিয়া, আছে না, যারে কলসি যারে ভাইসা যারে, এগুলি তো সুপারহিট গান অনেকগুলি আছে। আলমগীর সাহেব যে কটা ছবি করে সবগুলি সুপারহিট, নিষ্পাপ। মানে হিট হতে হতে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল এটা বলা যায় না। বৌমা, তারপর জসিমরা করেছিল ভাইজান, তারপর ইবনে মিজান করেছিল শাহজাদা, লাইলে মজনুর চিত্রনাট্য গান আমি লিখেছি। লাইলে মজনু তো এরাবিয়ান নাইটসের গল্প, মানে লাইলে মজনুর গল্প কিন্তু সত্যি গল্প না, এগুলি বানানো গল্প। তো ইবনে মিজানের ওইখানের মধ্যে লাইলে মজনুর চিত্রনাট্য করেছে, ওনার গান লিখেছি, অনেক গান লিখেছি আমি ওনার। তারপর আর পুরনো ডাইরেক্টর এজ এ মিন্টু 4-5টা ছবির গল্প আমি লিখেছি। তারপর সবারই লিখেছি, চাষী নজরুল ইসলামে লিখেছি, মিয়া ভাই, উনিও তো একজন সুপরিচালক, অ্যাওয়ার্ডেড ডাইরেক্টর। তারপর শফিকুল কুলি সাহেবে লিখেছি, শোভা দত্তের 2টা গল্প লিখেছিলাম, 3টা, একটা হলো সবুজ সাথী, আর একটা সকাল সন্ধ্যা, আর একটা নাজমা। তিনটাই দর্শক সাংঘাতিকভাবে লুফে নিয়েছিল। উনি তো একজন ভালো পরিচালক এবং গল্প আমার পছন্দ করে নিয়েছে। আমি খুব চিন্তা ভাবনা করে ওনাকে গল্প দিয়েছিলাম। শোভা দত্ত, মানে আমাদের দেশে মোটামুটি সব ডাইরেক্টররাই আমার কাছে গল্প নিয়েছে আর কি, সুনামধন্য যারা। এই হলো গল্প, আমারটা আমি লিখি আমার জন্য, বসে থাকতে হয়, পরে লিখতেছি, চিন্তা করতেছি, এগুলি আমি কলম ধরলে আমার চিন্তা লাগে না, 1 সেকেন্ডের জন্য আমি উপরের দিকে তাকায়া গল্প লিখি না, লিখতে থাকি। কথা প্রসঙ্গে একটা লেখার প্রসঙ্গে আরেকটা আসে, এটার প্রসঙ্গে আরেকটা আসে, এই সিকোয়েন্সের সূত্র ধরে আরেকটা সিকোয়েন্স তৈরি হয়ে যায় লিখতে লিখতে, এইভাবে আমি লিখি। আমি একদিনে গল্প লিখেছি এবং ছবি মুক্তি পেয়েছে এবং সুপারহিট হয়েছে। আছে ইবনে মিজান সাহেবের নাগনাগিনী, সকাল 9টায় পড়ছি, বিকাল 5টায় দিয়ে দিছি লিখে, ওইটা বানিয়েছে এবং সুপারহিট। যে সাপের ছবি আর কেউ করে না। নাগমহল করেছিল পানু সাহেব, ওটাও আমার গল্প। শীষনা করেছিল এফ কবির সাহেব, ওটাও আমার গল্প। ওই মধুমিতা মুভিজের প্রোডাকশন ছিল। তো এই তো এফ কবির সাহেব করেছিল একটা, আর মতিউর রহমান পানু করেছিল একটা, ইবনে মিজান সাহেব করেছিল 2টা, আর বাকি 8-9টা আমি করেছিলাম। ব্যবসা করেছে, আমি করবো না কেন? আমরা তো পুরস্কারের জন্য এসব ছবি করি না, বা এগুলি পুরস্কার হয় না, দেয় না। ব্যবসার সবল ছবি করেছি, মানে অশ্লীলতা দূরে রেখে আমি করেছি। সাপের ছবিতে তো ড্রেস একটা স্নেক গার্ল, সে কী করবে? একটু পেছানো টাইট কাপড় পরাতে হয়। অনেকে কয় যে এরকম কাপড় পরেছে, এখন একটা সাপ থেকে মানুষ হয়, মানুষ থেকে সাপ হয়, ওকে কী কাপড় পরাবো? সেলোয়ার কামিজ মানাবে না। ওই আমরা সাপের চামড়ার মতো যে কিছু কাপড় চোপড় হয়, সেগুলো এনে জোগাড় টোগাড় করে অনেক মার্কেটের খুঁজতে এমন কোনো মার্কেট নেই, কাটপিস মার্কেট থেকে শুরু করে সারাদিন যে খুঁজতাম, যে এগুলি এনে তারপরে এগুলি টেলারকে দিতাম বানাবার জন্য, ডিজাইনগুলি আমাকে দিতে হতো। আমরা ভাবতাম যে জীবনটা এইভাবে কেটে যাবে আনন্দ ফুর্তি চলচ্চিত্র নির্মাণে, কারণ ব্রিটিশ পিরিয়ড থেকে চলচ্চিত্র নির্মাণ হয়ে আসছে, চলচ্চিত্র তো কোনো দিন ব্যাকে যায় নাই। তো আমরা ভাবলাম এটাই হবে, ব্যাকে সবখানেই যায়। পাকিস্তানি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তো চলেই গিয়েছিল, নাই হয়ে গিয়েছিল, আবার আস্তে আস্তে জায়গায় ফিরে আসছে। এখনও সম্পূর্ণ না, ভারতেও গিয়ে দেখবেন যে আপ ডাউন আছে, পশ্চিমবাংলাতে আপ ডাউন। উত্তম কুমার সীতা সেনের দিন শেষ হয়ে যাওয়ার পর পশ্চিমবাংলা বাংলা ছবির তো কিছুটা অভাব দেখা দিয়েছিল।
যারা নাকি ভালো পরিচালক কাহিনীকার, ওরা পশ্চিমবাংলাকে জায়গায় নিয়ে আসছে না। এখন তো ওখানে খুব ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হয়। আমি ঘরে বসে আমি ওদের ছবিগুলি দেখি, বাংলা ছবিগুলি, সবগুলি বাংলা ছবি আমি দেখি। হিন্দি ছবি এখন দেখি না, বাংলা ছবি দেখি, আর ইংলিশ ভালো ভালো ছবি দেখি। এটা হলে আমার আর কি, আমার নিজের জন্য দেখি। গোটার সমস্ত ইন্ডাস্ট্রির লোক যারা আমার কাছ থেকে কাহিনী নেয়, গল্প নেয়, সংলাপ নেয়, গান নেয়, তারপরে চিত্রনাট্য নেয় কেন? আমার থেকে বেশি তো কেউ পৃথিবীতে আমার থেকে বেশি গল্প, সিনেমার গল্প কেউ লেখে নাই। 320টা, 100টা গল্প পৃথিবীর কোনো রাইটারের নাই। আমি খবর নিয়েছি। আমার এতগুলো আমার কাছে আসে কেন? আমি জানি বলে আসে। আমি পারি এটা না, আমি জানি বলে আমার কাছে আসে। সে বিশ্বাসটা আমার কাছে আছে, এবং আমারটা আমি লিখেছি, মানুষ নিয়েছে, এবং ছবি ভালোভাবে ছবি মানুষ দেখেছে, গ্রহণযোগ্যতা ছিল সেখানে। এই জন্য আমি আমারটা লিখি, কাউকে দিতে হয় না। আর আমি গিয়ে বসে থাক, ভাই আমারটা লিখছো ডায়লগ, কালকে লেখুম, আজকে লিখছি, এগুলি আমার কাছে ভালো লাগবে না, আমারটা আমি লিখবো। এই তো মানুষ তো দেখে। সিনেমা দেখতে গেলে 3 ঘন্টা সময় ব্যয় করতে হয়। 3 ঘন্টা আমি যদি কাজ করি 200 টাকা ইনকাম হবে, ঠিক আছে? 200 টাকা থেকে বঞ্চিত হলাম। 200 টাকার টিকিট, 200 টাকা খরচ হলো ছবি দেখতে, 400 টাকা চলে গেল। ঘরে টেলিভিশন আছে, আমি কাজে গেলাম না, আমি কাজ করলাম। ঘরের টিভিতে সবগুলো ছবি দেখায়। ছবি মুক্তি পাওয়ার 3 মাস পরেই কিন্তু টিভিতে চলে আসে এখন, ইউটিউবে। তো আমি ঘরে বসে ইউটিউবে দেখলাম, আমার কাজের কথা মনে হলো, বন্ধ করে দিয়ে চলে গেলাম। আবার রাতে এসে সেখান থেকে দেখলাম, যতটুকু দেখলাম সেখান থেকে আবার দেখলাম, ছবি দেখা হলো। আর ঘরের মহিলারা 3 ঘন্টার জন্য সিনেমা হলে যাবে, ওই আগের থেকে রেডি হইলাম, গেলাম, কাজ করলাম। আমি কাজ করতেছি, সব বাচ্চা টাচ্চা দেখতে সব আছে, ঘরে রাত্রে বসে টেলিভিশন দেখে নিলাম, ঘুম দিল, ঘুমিয়ে গেলাম, আবার পরের দিন দেখলাম। এই টিভিতে এই ছবিগুলি আসাতে চলচ্চিত্রের দর্শকরা সিনেমা হলে যাওয়া কমিয়ে দিয়েছে। পয়সাটা সেভ হয়, সময়টা বাঁচে। এখন তো খুব কঠিন সময় মানুষের। 3 ঘন্টা কাজ করলে 200 টাকা পেলে এটাই অনেক টাকা মানুষের জন্য, যারা নাকি দিনে দিনে আনে খায় তাদের জন্য। তারা এখন টেলিভিশনে সবাই মিলে বসে চায়ের দোকানে দেখে, সন্ধ্যার পরে গ্রামের একটা বাজারে গিয়ে চায়ের দোকানে গিয়ে দেখো, বসার জায়গা নাই, সব ভিড়। টেলিভিশনের ছবি ওই সিডি লাগিয়ে দিছে, চলতেছে, চা খাচ্ছে, চলছে, দেখতেছে। সিনেমা হলে যাওয়ার দরকার নেই। আগে তো সন্ধ্যার পর কাপড়টা উঠলে ফার্স্ট শো, সেকেন্ড শো, 2টো শো চলতো আগে। এখন তো মেটিনি, ইভিনিং, নাইট শো। আগে ওইটা ফার্স্ট শো, সেকেন্ড শো করতো। ইভিনিং শোটা ফার্স্ট শো, আর নাইট শো হলে সেকেন্ড শো। তো রাত্রে গিয়ে ছবি দেখতো সবাই, তো সবার পক্ষে তো সম্ভব ছিল না। এখন তো কিছুই লাগে না, যখন ইচ্ছা তখন দেখলাম, যখন কাজ পড়লো চলে গেলাম। এখনও আমার 7-8টা অ্যাসিস্ট্যান্টে ওরা কাজ করছে। কাজী হায়াত সাহেবের বেশ কিছু ছেলেবেলে যারা ওনার কাছে কাজ শিখেছে, ওরা কাজ করছে। এফবিসিতে গেলে দেখি ওরা শুটিং করছে, আমার ছেলেগুলিও শুটিং করছে, অন্যান্য পরিচালকদেরও কিছু ছবি আছে, ওরা শুটিং করছে, শুটিং চলছে। আগের মতো এত ছবি হচ্ছে না, কারণ সিনেমা হল কমে গেছে। সিনেমা হল কমার পিছনে চলচ্চিত্র নেই বিধায় কমে গেছে তা না, সিনেমা হল কমে গেছে ওদের ব্যবসার জন্য। সিনেমা হলে চললে এক মাস ছবি চললে 3 লক্ষ টাকা, যে 4 লক্ষ টাকা যদি সেল হয়, সেখান থেকে ইনকাম ট্যাক্সে অনেক টাকা দিয়ে দিতে হয়। তারপরে স্টাফ স্যালারি, কারেন্ট বিল, এটা বিল সেটা বিল দিয়ে 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকা বাঁচে। 1 লক্ষ টাকা থেকে যে লোক ছবিটা চালিয়েছে, প্রযোজক, সে পাইল 30%, 30,000 টাকা। হল মালিক পাইল 70,000 টাকা, ওই করে 30,000 টাকা 1 লক্ষ টাকার থেকে। এই টাকাটা মানে ওরা 1 সপ্তাহে হল মালিক পেল এটা, আর সিনেমার মালিক পেল এটা। 1 মাসের খরচ এটা, 1 সপ্তাহে এটা, মানে 1 মাসে এই টাকাটা হইলো, ওরা পাইল। তো এখন একটা সিনেমা হল কিন্তু একটা মাঠ পর্যায়ে জায়গা লাগে। সিনেমা হলের সামনে লোক ধরে আসবে, দাঁড়াবে, টিকিট কাটবে, টিকিট কাউন্টারে যাবে, বসবে, নাস্তা খাবে। আবার সিনেমা হলের ভিতরে বিরাট একটা জায়গা, বিরাট মাঠ পর্যায়ে একটা জায়গা লাগে সিনেমা হল। তো এইখানে যদি আমি সিনেমা হলে আমি মাসে যদি এই 30-40 হাজার টাকা যদি আমার ইনকাম হয়, বছরে গিয়া হইলো 30,000 টাকা, অনেক টাকা। কিন্তু আমি যদি এখানে হলটা ভেঙে আমি যদি এখানে মার্কেট করি, 5 তলা 6 তলা পর্যন্ত অনেকগুলি 100-150 দোকান করি, তাহলে তো আমি তো 1-2 কোটি টাকা সালামি পাবো। আর সিনেমা হলগুলিতে থাকে খুব কোলাহল জায়গায়, গ্রামের ভিতরে থাকে না, কিন্তু শহরের ভিতরে থাকে। শহরে তো ভ্যালু আছে দোকানপাটের,
1-1.5 কোটি টাকা স্যালামি পাবো, 50 মানে 20-25 লক্ষ টাকা ভাড়া পাবো এতগুলি দোকান থেকে। সিনেমা হল বানিয়ে আমার লাভ কী? আমার এটা ভালো, যে জন্য হলগুলি ভেঙে ওরা মার্কেট করতেছে। তো মার্কেট করলে তো আমাদের ছবি চালাবো কোথায়? আমরা ঘরে 2 জন 2 কেজি চালের ভাত আনলে ওটা খাবে কি? তো আমার ছবি বানাবো, ছবিটা চলবে কোথায়? প্রযোজক আছে, ডাইরেক্টর আছে, বানানে আছে, সব আছে, তো চলবে কোথায়? সিনেমা হলগুলি কমে গেছে, অনেকগুলো প্রবলেম হয়ে গেছে এখন এইগুলির জন্য। এই জন্য কমেছে যে সিনেমা কেউ বানাতে পারে না, প্রযোজক না, এটাই অদ্ভুত কথা আছে। আমার ভাগিনা ভাতিজা আছে ইসমানি আরিফ জাহান, ওরা ছবি করে। আমার এক ভাই আছে মিউজিক ডাইরেক্টর, মারা গেছে কিছুদিন আগে, আল্লাহ বেশ নসিব করুক। তারপর আমার ছোট ভাই আছে পরিচালক, প্রযোজক, প্রেমের সমাধি, বনের রাজা টারজান, তারপরে বাংলার কিংকং, এই ছবিগুলোর পরিচালক। আরও নিষ্ঠুর, এরকম অনেকগুলো ছবির পরিচালক, প্রেমের সমাধি কবি। আবার আমার খালাতো ভাই ছিল ইফতেখার জাহান, ওই লেগে আমার ভাই যে ছবি বাংলার টারজান এটা সেটা। আর ইসমানি আরিফ জাহান করেছে অনেকগুলো ছবি, গোলাম থেকে আরম্ভ করে অনেক ছবি করেছে। আর আনোয়ার জাহান নান্টু, আমি যতগুলো ছবি বানিয়েছি, একটা ছবির মিউজিক ডাইরেক্টর ছিল আলম খান, আর 5-7টা ছবির মিউজিক ডাইরেক্টর ছিল আনোয়ার পারভেজ। তারপরের থেকে আমার সবগুলি ছবির মিউজিক ডাইরেক্টর আমার ভাই, মারা গেছে। অনেক সুন্দর সুন্দর গান, তুমি আমার মনের মাঝে, চোখের জলে মিশে চলেছি, তারপরে প্রেমের সমাধি ভেঙে, অনেক গান সুর করেছে, করেছে। এটা হলো আমার ভাই। তারপর আতর রহমান খন্দকার, আমার খালাতো ভাই, সে প্রযোজক হয়ে আসছিল, আবার আমার অ্যাসিস্ট্যান্টও ছিল, অ্যাসিস্ট্যান্টও করেছে। পরে এই ছবিগুলি বানিয়েছে, যে বাংলার টারজান, বাংলা মানে কিংকং, প্রেমের সমাধি, এগুলোর প্রযোজক ছিল আমার আমার খালাতো ভাই আতর রহমান টুনু, আর ওগুলির পরিচালক ছিল আমার ছোট ভাই ইফতেখার জাহান। অনেকগুলো ছবি করেছে এবং খুব ভালো ভালো ছবি, হিট ডাইরেক্টর সে। ইসমানি আরিফও অনেকগুলো ছবি করেছে। এরপরে সাফি আছে, ও সে অ্যাডভোকেট ছিল, ওখান থেকে নিয়ে আসছি। আমার সবগুলো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়ে গেছে, আমি অ্যাসিস্ট্যান্ট পাবো কোথায়? আবার ওদেরকে নিয়ে আসলাম, কাজ করলো, ওও ডাইরেক্টর হয়ে গেল। প্রত্যেকের স্বপ্ন থাকে তো, একজন ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্টের স্বপ্ন আমি একটা ভালো পরিচালক হব, একটা কাহিনিকারের অ্যাসিস্ট্যান্টের স্বপ্ন আমি একটা ভালো কাহিনিকার, একজন ক্যামেরাম্যানের অ্যাসিস্ট্যান্টের স্বপ্ন আমি একটা ভালো ক্যামেরাম্যান হব। সব ক্ষেত্রেই এটা। আমার বড় ছেলে সাইমন জাহান, সে আমার সাথে কাজ করে, অ্যাসিস্ট্যান্ট করে ছবি বানিয়েছে, টাইম মেশিন, সায়েন্স ফিকশন, ওই আউটার স্পেসের থেকে লোক, খুব কঠিন ছবি সে বানিয়েছে, তো সে আমার সাথে আছে। তো ওই ছবিটা চ্যানেলের সাগর সাহেব নিয়েছে, ওটা করবে আর কি, টাইম মেশিন। তো আর এই তো আমার ছেলেপেলে আরও অনেক আছে বাইরের থেকে, অনেকের আমি ডাইরেক্টর বানিয়েছি, ছবি বানিয়ে তাদের নাম দিয়েছি। ওদের নাম বলবো না, বললে ওরা ছোট হয়ে যাবে। অনেক আছে যাদেরকে আমি ছবি বানিয়ে ওদের নাম দিয়েছি। গান তো ওই যে প্রেমের সমাধি ভেঙে, এটা গান মানে তুমি ডুব দিও না জলে কন্যা, যিনি খুঁজে পাইবা না, তুমি আমার মনের মাঝি, তারপরে ওই ভাপা পিঠারে তোরে খাইতে গিয়া, আছে না, যারে কলসি যারে ভাইসা যারে, এগুলি তো সুপারহিট গান অনেকগুলি আছে, প্রায় 2000-এর মতো। আবার আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে, 6টা 7টা 8টা করে গান থাকেন একটা ছবিতে, 81টা ছবিতে কতগুলি গান হবে। তারপরে ইসমানি আরিফ, ইফতেখার, তারপরে ওই যারা আমার ছবিগুলো আমার করেছে, ওদের সবার গানই তো আমি, ইবনে বিজনের গান আমি লিখেছি, এফ কবির চৌধুরীর গান আমি লিখেছি, তারপরে এরকম অনেক পরিচালকদের গান, চাষী নজরুল ইসলামের ছবির গান আমি লিখেছি, অনেক গান লিখেছি, অনেক পরিচালকের গান লিখেছি আমি। আপনারা চোখ রাখুন আইজন চ্যানেলে, আমি যা বলেছি এখানে আপনাদের জন্য এই চ্যানেলে বলেছি। আপনারা আমার কথাকে মনে রাখবেন এবং চলচ্চিত্র দেখবেন। ধন্যবাদ।